হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? সকলকে জানাই শুভ মহালয়া। আজ মহালয়ার দিন, তাই আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, কারণ পুরোহিত মশাই বলে দিয়েছিলেন আজকে সকালে স্নান করে যেতে, কারণ আজকে আমি তর্পণ করতে যাব। তাই স্নান করে আমি পুরোহিত মশাইয়ের কথা মতো রেডি হয়ে গেছি। তারপরে দেখলাম বাড়ির সামনে দুটো বড় বড় ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, এবং এই ঘোড়ার গাড়ি দুটি আনা হয়েছে 64 পল্লীর আজকে যে প্রভাত ফেরি বেরোবে মহালয়া উপলক্ষে, সেই প্রভাত ফেরির জন্যই এই ঘোড়ার গাড়ি দুটিকে আনা হয়েছে। এবং ঘোড়া গাড়ি দুটিকে দেখতে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল। সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, যখন ভিক্টোরিয়া ঘুরতে গিয়েও আমরা ঘোড়ার গাড়িতে চড়তাম, ঘোড়ার গাড়ি দেখতাম, খুব ভালো লাগতো। এখনও দেখা যায় ভিক্টোরিয়াতে গেলে, কিন্তু বাড়ির সামনে তো সবসময় এরকম দেখা যায় না, তাই খুব ভালো লাগছিল। যাই হোক, তো আমি অপেক্ষা করছিলাম কখন প্রভাত ফেরি বেরোবে। তো একটু পরে এই তো অলমোস্ট প্রভাত ফেরি হয়তো স্টার্ট হতে চলেছে। বাবাই এখানে ক্যামেরার দিকে তাকিয়ে হাত দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সমস্ত ছেলেরা দেখছো এখানে হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। তার কারণ হচ্ছে যে আমাদের 64 পল্লীর প্যান্ডেল এবছর হয়েছে মহীশূরের চামুণ্ডেশ্বরী টেম্পেলের আদলে। তাই ওই টেম্পেলের রং যেহেতু হলুদ, তার জন্য কমিটির তরফ থেকে সমস্ত ছেলেদেরকে হলুদ পাঞ্জাবি দেওয়া হয়েছে। এবং যেহেতু মেয়েরা এখানে পার্টিসিপেট করেছে, মেয়েরাও পার্টিসিপেট করেছে, তার জন্য মেয়েদেরকেও দেখতে পাচ্ছ হলুদ, লাল আর সাদা মিক্সচার কালারের একই রকম শাড়ি সমস্ত মেয়েদেরকেও দেওয়া হয়েছে, যারা আর কি প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে। যাই হোক, তো বাবাইও প্রসেশনে হাঁটবে, দেখতে পাচ্ছ বাবাই দাঁড়িয়ে আছে ওখানে, বাবাই দাঁড়িয়ে আছে, কাকু দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। এবং পাড়ার আরও অন্যান্য মেয়েরাও রয়েছে এখানে, মহিলারাও রয়েছে, তার সাথে ছোট ছোট বাচ্চারা রয়েছে। বাচ্চাদেরকে দেখো, এই বাচ্চাটি খুব সুন্দর করে মহিষাসুর সেজেছে, খুব মিষ্টি লাগছে দেখতে, দেখো দারুণ লাগছে, একদম মহিষাসুরই মনে হচ্ছে। যাই হোক, তো এর জন্যই এই ঘোড়ার গাড়ি দুটি আনা হয়েছে। ছোট ছোট বাচ্চারা দুর্গা সেজে, তারপরে মা দুর্গা সেজে, তারপর মা সরস্বতী, মা লক্ষ্মী, কার্তিক, গণেশ সেজে তারা এই রথে করে যাবে। মানে রথে, মানে যাই হোক, ওদের কাছে তো এটা রথই, তাই রথ বললাম, ঘোড়ার গাড়িতে করে যাবে। এবং এই দেখো প্রভাত ফেরি শুরু হচ্ছে, 64 পল্লী প্যান্ডেলের প্রভাত ফেরি শুরু হচ্ছে, এবং আমাদের বাড়ির সামনে থেকে প্রভাত ফেরি শুরু হলো। এবং এই প্রভাত ফেরি গোটা কালীঘাট চত্বরে ঘুরে তারপরে রাসবিহারীতে যাবে, রাসবিহারী মোড় থেকে ঘুরে তারপরে আবার আমাদের কালীঘাটে আমাদের 64 পল্লীর প্যান্ডেলে ফেরত আসবে। তো এই হচ্ছে প্রভাত ফেরির সমস্ত আয়োজন, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি, আর তার সাথে তোমাদের এটাও রিকোয়েস্ট করছি যে আজকের দিনটা খুব ব্যস্ত দিন, সারাদিন প্রচুর কাজ আছে, যেহেতু আজকে মহালয়া, তাই তোমরা প্লিজ আজকের দিনটা সারাটা দিন আমার সঙ্গে থেকো, আমার সঙ্গী হয়েও। এবং আমি কি কি করলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, আজকের দিনটা কেমনভাবে কাটালাম, কি কি করলাম সবটা শেয়ার করব। এই দেখো ঢাকিরাও ঢাক বাজাতে শুরু করে দিয়েছে, এখানে একটা জিপ রয়েছে, সেই জিপে করেও কিছু কমিটি মেম্বার্সরা যাচ্ছে। আর এই দেখো একদম স্কাই ওয়াকের সামনে একটা পারফরমেন্স হচ্ছে, ছোট ছোট মেয়েরা পারফর্ম করেছে, এবং আরও অনেক জায়গায় করেছে, বাট আমরা তো অত দূর অবধি যাইনি, বাড়ির সামনে যতটুকু পেরেছি ততটাই আর কি ভিডিওটা করেছি। তো এখানে দেখছো এই যে স্কাই ওয়াকটা দেখতে পাচ্ছ, ঠিক তার অপোজিটই আমাদের 64 পল্লীর প্যান্ডেল। তো এই দেখো ছোট ছোট মেয়েরা কি সুন্দর পারফর্ম করছে, খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। এবং বিশেষ করে বাচ্চারা যে এত সুন্দর করে তারা রিহার্সাল করেছে, দিনের পর দিন করে তারা যে এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়ার জন্য তারা প্রচেষ্টা করেছে, এই প্রচেষ্টাটাকে আমরা সব সময় যাতে তাদেরকে সাহায্য করতে পারি, তাদের এই প্রচেষ্টা যেন সারা জীবন চলে, তারা যেন সাকসেসফুল হয় জীবনে, এরকমভাবেই যেন জীবনের সমস্ত জায়গায় তারা এগিয়ে যেতে পারে, মা দুর্গার কাছে সেই কামনাই করি। যাই হোক, ছোট ছোট মেয়েদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, এরা এইভাবেই এদের জীবনে এগিয়ে যাক, খুব মন দিয়ে পড়াশুনো করুক, খুব মন দিয়ে ডান্স করুক, এবং নিজেদের জীবনে অনেক উন্নতি করুক। যাই হোক, অনেকগুলো কথা বলতে বলতে হঠাৎ করে মনে পড়লো যে ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, অলমোস্ট 8টা বাজতে যায়, মা বোন এখনও আসেনি, ওরা বললো অন দ্য ওয়ে আছে, এক্ষুনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এবং ওরা চলে আসলেই আমরা বেরিয়ে পড়বো। তো এখানেই দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ, আমরা মা আর বোনের জন্য অপেক্ষা করছি। আর আমরা গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো, গলা একদম মানে বসে গেছে, যে একটু ম্যানেজ করে নিও।
তো এই মা বোন চলে এসেছি, আমরা বেরিয়েও পড়েছি। আমরা এখন যাচ্ছি হাওড়া ঘাটে তর্পণ করার জন্য। অনেকে হয়তো ভাববে যে আমরা কালীঘাটে থেকে কেন কালীঘাট গঙ্গায় যাচ্ছি না। তার কারণ যে কালীঘাট গঙ্গা সত্যি কথা বলতে এখন আগের মতো পরিষ্কার নেই, আর কখন যে জোয়ার আসবে তার কোনো ঠিক নেই। জোয়ারের অপেক্ষায় বসে থাকা খুব মুশকিল। তার জন্য আমরা হাওড়া গঙ্গায় চলে এসেছি, কারণ বাবুঘাটেও যেতে পারতাম, কিন্তু সেখানে প্রচণ্ড ভিড় হয়। হাওড়া গঙ্গা সেই তুলনায় একটু ফাঁকা থাকে। তো এখানে যে এসে ভিড় কিছু কম আমি দেখলাম না। তো অনির্বাণ দেখছো ঘাটের ওখানে দাঁড়িয়ে আমাকে ডাকছে, কারণ বাবাই ওখানে তর্পণ করছিল। আগে বাবাই করে নিয়েছে, তারপর আমি আর বোন করছি। তো এবছর আমার আর বোনের প্রথম বছর তর্পণ। তো পুরোহিত মশাই তাই বলে দিয়েছিলেন যে ওখানে যেহেতু মেয়েদের স্নান করার একটু অসুবিধা থাকে, বা স্নান করে তারপরে আবার কাপড় জামা চেঞ্জ করার জায়গা সব জায়গায় তো মানে ভালো থাকে না, বা সব জায়গায় চেঞ্জ করার মতো জায়গা থাকেও না। তার জন্য পুরোহিত মশাই আমাদের বলে দিয়েছিলেন বাড়ি থেকেই আর কি তোমরা স্নান করে যাবে। তো আমরা ওর জন্য বাড়ি থেকেই স্নান করে গেছিলাম এবং পরিষ্কার জামা কাপড় পরে গেছিলাম, আর শুধু সঙ্গে করে দুটো নতুন গামছা নিয়ে গেছিলাম। তর্পণ করার জন্য বিশেষ কিছু লাগে না, শুধু ফুল, হরিতকি আর কালো তিল এই লাগে, আর লাগে পূর্বপুরুষদের নাম। তো আমরা আমাদের বাবার নামে তর্পণ করতে গেছিলাম। তো বাবার নামে তর্পণ করার সাথে সাথে দাদু ঠাকুমা, তার সাথে আমাদের আরও 5 পুরুষ, এবং তার সাথে আমার দিদা, আমার দাদু মানে মায়ের বাবা মা, যাকে আমরা দিদা দাদু বলি, আমার দিদা দাদু এবং আমার ছোট মামা, তার নামেও তর্পণ করেছি। এবং বংশের অন্যান্যরা যারা হয়তো জল পায় না, বা যাদের নামে হয়তো কখনো তর্পণ হয়নি, তাদের নামেও আমরা তর্পণ করে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করেছি। এবং এই কথা বলতে বলতে একটি কথা অবশ্যই তোমাদেরকে বলবো, যে অনেকেই বলে যে মেয়েদের নাকি তর্পণ করতে নেই, বা মেয়েদের তর্পণ করার অধিকার নেই, শুধু ছেলেরা করতে পারে। আসলে এরকম কিন্তু কোনো কথা নেই, বা এরকম কোনো কিছুই আমাদের শাস্ত্রে লেখা নেই। শাস্ত্রে বরঞ্চ এটাই উল্লেখ আছে যে ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু সমানভাবে তর্পণ করার অধিকারী, এবং বাবা মায়ের শেষকৃত্য করার অধিকারী, এবং বাবা মায়ের সমস্ত কাজ করার অধিকারী। তাই তোমাদের প্রত্যেককেই বলবো, যারা আমাদের মতো মেয়ে, এবং যারা হয়তো বিবাহিত হও বা অবিবাহিত হও, যারা হয়তো কন্যা সন্তান বা মেয়ে সন্তান, তারা প্রত্যেকেই কিন্তু তাদের পিতৃপুরুষদের জন্য জলদান করতে পারে, তর্পণ করতে পারে, এবং তাদের পূর্বপুরুষদের জন্য তাদের শ্রাদ্ধের কাজ করতে পারে। কারণ আমাদের বাবা চলে যাওয়ার পরে আমি আর বোন কিন্তু ঠিক 13 দিন সমস্ত নিয়মকানুন মেনে, যেরকম ছেলেরা করে সেরকমভাবে হবিষ্যি করে, মালসা পুড়িয়ে হবিষ্যি করেছি আমরা 2 বোন বাবা চলে যাওয়ার পরে। এবং সমস্ত নিয়মকানুন যা একটি ছেলে পালন করে, সমস্ত কিছু পালন করে আমরা দুজনে কিন্তু সমস্ত কাজকর্ম, সমস্ত ক্রিয়াকর্ম করেছিলাম। এবং 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হতে যায়। এবছর বাবার নামে আমরা প্রথমবার তর্পণ করলাম, এবং ঠিক যেইভাবে ছেলেরা করে সেইভাবেই করলাম। এই ব্যাপারে কোনো ব্যতিক্রমই নেই। আর আমাদের পাশে দেখতে পাচ্ছ অনেক মহিলা, এনারাও কিন্তু মেয়ে, এনারাও কিন্তু তর্পণ করতেই এখানে এসেছেন। যাই হোক, তোমাদের যদি কেউ কখনো এরকম কথা বলে, তোমরা কারোর কথায় কান দেবে না। তোমরা অবশ্যই নিজেদের কর্তব্য পালন করবে, নিজেদের দায়িত্ব পালন করবে, এবং তোমাদের যা যা করণীয়, একটি ছেলে যা যা করে সমস্ত নিয়ম কিন্তু পালন করে তোমরা তোমাদের কর্তব্য পালন করবে, কারোর কথাতে কখনো পিছিয়ে আসবে না। যাই হোক, তর্পণ সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে রয়েছি, এবং বাড়িতে ফেরার সময় মার একটু শরীরটা খারাপ করে গেছে, কারণ আজকে প্রচণ্ড রোদ ছিল এবং ভীষণ গরম ছিল। আর অনেকক্ষণ যেহেতু ঘাটে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, মাকে আমরা অনেকবার বলেছিলাম একটু ছায়ায় বসতে বা দাঁড়াতে, কিন্তু মা তর্পণটা যাই হোক, মা আসলে সামনে দাঁড়িয়ে দেখতে চেয়েছিল যে আমরা তর্পণ কিভাবে করছি বা সঠিকভাবে করছি কিনা। তার জন্য মা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এবং ওই রোদে দাঁড়ানোর কারণে মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মানে মায়ের মাথা ঘুরাচ্ছিল, এবং মা 1-2 বার ব্ল্যাকআউটও হয়ে গেছিলো মায়ের। তাই মাকে আমরা জাস্ট গাড়িতে এসিটা চালিয়ে বসিয়ে একটু রেস্ট করাচ্ছিলাম, যাতে মা একটু এসিতে একটু রিল্যাক্স ফিল করে, একটু যাতে মায়ের আরাম হয়। আর দেখতেই পাচ্ছ সামনের সিটে বোন, মা আর অনির্বাণ বসে আছে, ড্রাইভারের পাশে ওদিকে বাবাই বসে আছে, আর একদম পেছন দিকে সিটে আমি আর মামনি বসে আছি। তো যাই হোক, আমরা এই গাড়িতে যেতে যেতে বারবার মায়ের দিকেই দেখছিলাম যে মায়ের শরীরটা ঠিক আছে কি না। একটু টেনশনেও পড়ে গেছিলাম মায়ের শরীর খারাপ হওয়ার কারণে। তো
তো যাই হোক, মাকে এখন আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। আমার বাড়িতে এখন কিছুক্ষণ মা থাকবে, কিন্তু মা আর বোন বারবার বাড়ি যেতে চাইছিল। বাড়ি বলতে মানে আমার বাবার বাড়িতে, আমাদের পিকনিক গার্ডেনের বালিগঞ্জের বাড়িতে। কিন্তু যেহেতু মায়ের শরীরটা খারাপ, আমরা এখন মাকে বাড়িতে যেতে দিতে পারবো না। দরকার হয় সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে যাবে, কারণ মাকে একটু সুস্থ করা দরকার। কারণ মা আসলে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে একা ছেড়ে দেওয়াটা খুব রিস্কের ব্যাপার। মানে আবার যদি মাথা ঘুরে যায় বা আবার শরীর খারাপ করে, তার জন্য আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, আমাদের কালীঘাটের বাড়িতে। একটু শরীরটা ভালো হলে তারপর বিকেলের দিকে বাড়ি চলে যাবে। কারণ বাড়িতে গিয়ে আজকে যেহেতু মহালয়ার দিন, বাবার ছবিতেও মালা দেওয়া হবে। মানে এটা যেহেতু নিয়ম করতে হয়, আমরা সবাই জানি। তো এইভাবেই আমরা জানলা দিয়ে রাস্তা দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছে গেছি এবং দেখতেই পাচ্ছ আমরা এখন ফ্রেশ হয়ে গেছি। মাকেও আমার ঘরে এসি চালিয়ে শুইয়ে দিয়েছি। ওরা একটু পরে বিকেলের দিকেই বাড়ি চলে যাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, আর বিকেলের দিকে আমিও একটু রেস্ট নেব, আজকে খুব টায়ার্ড লাগছে। মা আর বোন বাড়ি চলে গেছে এবং ওরা অনেকক্ষণ আগে পৌঁছেও গেছে। তারপর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বাজে রাত 9টা, আর এখন আমি আমার ডিনারটা সেরে নেব। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সত্যি কথা বলতে কাল রাতে একদম ঘুম হয়নি, তাই আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সামনে দুর্গাপুজো আসছে, তখন তোমাদের সাথে আরও অনেক গল্প করব এবং কলকাতার যত বড় বড় দুর্গাপুজো আমি ভিজিট করব, সমস্ত ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো। হরে কৃষ্ণ।